ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখো, ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পরীক্ষা হয় সেই পরীক্ষার আজকে সাজেস্টিভ মডেল কোশ্চেন একটি দেখাবো এবং সম্পূর্ণভাবে আলোচনা করব, যেটি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে লাগবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তাই সকলকে আরেকবার অনুরোধ, এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। মডেল কোশ্চেনটিতে যাওয়ার আগে দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে টোটাল মার্কস 15 নম্বর 30 মিনিট টাইম, তার একটি নম্বর বিভাজন কীরকম হয় সেটি জেনে রাখা ভালো। তাই সেটি সম্পর্কে প্রথমে একটু আলোচনা করে দিই, তারপর মডেল কোশ্চেনে যাব। প্রথমেই দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 5টি, 1 নম্বরের প্রশ্ন 5 নম্বর। সেই 5টি MCQ হতে পারে, শূন্যস্থান পূরণ হতে পারে বা সত্য মিথ্যাও হতে পারে। এই ধরনের প্রশ্ন 5টি থাকে। পাটিগণিত থেকে 2টি, বীজগণিত থেকে 1টি এবং জ্যামিতি থেকে 2টি, মিলে মোট 5টি প্রশ্ন থাকে। এবার সংক্ষিপ্ত প্রশ্ন 2টি, 2 2 4 নম্বর, পাটিগণিতের 1টি এবং বীজগণিতের 1টি। এবং পাটিগণিতের 2টি থাকে 3 নম্বরের, 2টি 3 দুগুণে 6। সেখানে সরল করার অঙ্ক থাকে, লসাগু গসাগু থাকে, ঐকিক নিয়ম থাকে, ভগ্নাংশের গুণ ভাগ, 4টির মধ্যে 2টি করতে হবে। এই হচ্ছে প্রশ্নের বিভাজন, নম্বর বিভাজন। মোট 15 নম্বরের প্রশ্ন থাকে। এবার আমরা চলে যাব মডেল কোশ্চেনটিতে। তাহলে এবার মডেল কোশ্চেনটিতে চলে এলাম। মডেল কোশ্চেন ফার্স্ট ইউনিট টেস্টের 15 নম্বরের প্রশ্ন, 30 মিনিট সময় থাকে। 1 দাগের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5টি প্রশ্ন, 5 নম্বরের 1 নম্বর করে, 5টির কিন্তু উত্তর করতে হবে। 1 দাগের 1 অঙ্ক দেখো, 0.1 সঙ্গে কত যোগ করলে যোগফল 1 হবে। এটি একটি MCQ কোশ্চেন, অর্থাৎ তার অপশান দেওয়া আছে 0.9, 0.09, 0.99, এদের কোনোটি নয়। তাহলে এটি আমাকে হিসেব করে নিতে হবে যে 0.1 সঙ্গে কত যোগ করলে যোগফল 1 হবে। তাহলে যোগফলটা দেওয়া আছে 1, সংখ্যাটি দেওয়া আছে 0.1। তাহলে 0.1 সঙ্গে কত যোগ করলে 1 হবে সেটা কীভাবে পাবো? 1 থেকে 0.1 বিয়োগ করতে হবে। কারণ একটা সহজ উদাহরণ দিয়ে বুঝে নাও। ধরো যদি তোমাকে বলা হয় যে 2-এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো, তাহলে আমরা সহজেই বলে দিতে পারি 2-এর সঙ্গে 1 যোগ করলে 3 পাবো। কিন্তু সেই 1টা কোথা থেকে আসে? যদি আমরা হিসেব করে দেখি যে 3 থেকে 2 বিয়োগ করে দিই, তাহলে কত আসবে? 1। সহজেই পেয়ে গেলাম। তাহলে 3টা হচ্ছে যোগফল আর সংখ্যাটা ছিল 2, তাহলে 2-এর সঙ্গে 1 যোগ করলে 3 পাবো। ঠিক একই রকমভাবে এখানে 0.1 সঙ্গে কত যোগ করলে যোগফল 1 হবে? 1 থেকে 0.1 বিয়োগ করে দিতে হবে। খুবই সহজ। 1-এর পর 0.0 দিয়ে দেবো, 0 দিয়ে তারপর 0.1 বিয়োগ করব, বিয়োগ করলে 0.9 চলে আসবে। খুবই সহজ। তারপরে অঙ্ক দেখো, 1 দাগের 2, একটি ত্রিভুজে 2টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 14 সেমি এবং 10 সেমি হলে ত্রিভুজটি তৃতীয় বাহুর দৈর্ঘ্য হতে পারে, এটিও একটি MCQ টাইপের কোশ্চেন, হতে পারে 24 সেমি, 5 সেমি, 4 সেমি, 3 সেমি।
তাহলে আমাকে দেখতে হবে যে কোনটি হতে পারে। আমরা জানি যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য কেমনভাবে থাকে, যে ছোট দুটি বাহুর যোগফল বড় বাহুটি অপেক্ষা বড় হতে হবে। এইখানে দেওয়া আছে 10, 14, দুটি বাহু দেওয়া আছে। যদি 24 সেমি তৃতীয় বাহুটি হয় তাহলে কি হবে, 24 সেমিটি তৃতীয় বাহু এবং সেটি বড় বাহু, তাহলে ছোট বাহু দুটি তখন যোগফল কত হচ্ছে 10 এবং 14, 24। তৃতীয় বাহুর দৈর্ঘ্য 24, ছোট বাহু দুটির যোগফল 24। তাহলে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে 24 সেমি নিশ্চয়ই ত্রিভুজটির বাহু, তৃতীয় বাহুটি হবে না। তাহলে 5 সেমি যদি হয়, দেখো 5 সেমি যদি হয় তাহলে 5 সেমি, 10 সেমি এবং 14 সেমি, তাহলে ছোট দুটি বাহু তখন হয়ে যাচ্ছে কত, 5 এবং 10, তাহলে 5, 10, 15 সেমি। বড় বাহুটি তখন হচ্ছে 14 সেমি, তাহলে 5, 10, 15, বড় বাহুটি 14। তাহলে কিন্তু এটি ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে দেখো মনে হতে পারে তাহলে আরও যে দুটি বাহু থেকে গেল অর্থাৎ 4 সেমি এবং 3 সেমি, সে দুটোর তো কোনো একটা হতে পারে বা দুটোই হতে পারে। 4 সেমি যদি হয় তাহলে 4 সেমি, 10 সেমি এবং 14 সেমি, তখন ছোট বাহু দুটি হলো 10 সেমি এবং 4 সেমি, যাদের যোগফল 14 সেমি। 14 সেমি এবং তৃতীয় বাহু তখন 14 সেমি, তাহলে সম্ভব নয়। একইভাবে যদি 3 সেমিটা যদি হয় তাহলে 3 সেমি, 10 সেমি এবং 14 সেমি, তখন ছোট বাহু দুটি হলো 10 এবং 3, তাদের যোগফল 13 সেমি, বড় বাহু 14 সেমি। কারণ আমরা জানি বড় বাহুটি অপেক্ষা বড় হতে হবে যোগফলটি, তাহলে শুধুমাত্র 5 সেমিটিই বাহু হতে পারে। তাহলে সহজেই পেয়ে গেলাম 5 সেমি হচ্ছে ত্রিভুজের তৃতীয় বাহুটির দৈর্ঘ্য হবে 5 সেমি। তারপর দেখো 1 দাগের 3 প্রশ্ন, হিন্দু আরবিক সংখ্যায় লেখো। তাহলে এখানে লেখা আছে রোমান সংখ্যায়। রোমান সংখ্যায় প্রথমে আছে 1 দাগের 3 দাগের আবার 1, XLIX, XLIX, XL সমান আমরা জানি 40, তাহলে XL-এর পর IX মানে হচ্ছে 9, তাহলে XL 40 তার সঙ্গে 9 যদি হয় 49, তাহলে আমরা পেয়ে গেলাম এটি হিন্দু আরবিক সংখ্যা কত, 49, হিন্দু আরবিক সংখ্যা। আর রোমান সংখ্যাটি লেখা আছে। পরেরটি দেখো 2-টি, সেটি আরেকটি রোমান সংখ্যায় লেখা আছে XCV, XC সমান আমরা জানি 90, তাহলে XCV মানে 5, তাহলে XCV হচ্ছে 95, তাহলে আমরা সহজেই পেয়ে গেলাম XCV সমান হচ্ছে 95। এটি হিন্দু আরবিক সংখ্যা আর রোমান সংখ্যা XCV। ঠিক আছে। তারপর দেখো 1 থেকে 4, কথায় লেখো P/3 - 4। তাহলে P/3 - 4 তাকে যদি কথায় লিখতে হয়, প্রথমে P/3-কে কথায় লিখি। P/3-কে কথায় আমরা লিখতে পারি P-এর 1/3 কিংবা P-কে 3 দিয়ে ভাগ, তাহলে P-এর 1/3, 4 সেখান থেকে বিয়োগ করা হয়েছে অর্থাৎ 4 কম বা 4 বিয়োগ, তাহলে P-এর 1/3 থেকে 4 বিয়োগ হয়ে গেল কথায় লেখা। তারপর দেখো 1 দাগের 5, এখানে আছে 4, 9, 9, 9, 5, 7, এর নিকটতম 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যাটি কত? তাহলে দেখো 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যাটি কত, প্রথমে আমাকে দেখতে হবে এখানে আছে 957, তা 957 1000-এর কাছাকাছি বা নিকটতম সংখ্যাটি কত হবে, 957-র কাছে 1000, তাহলে এইটি হয়ে গেল 1000। 1000 এখানে আছে 9, তাহলে 9-এর সঙ্গে 1 যোগ হয়ে গেলে 0, আবার যদি এর সাথে যোগ করে দিই 9 × 10 তাহলে 5, তাহলে 1000-এর নিকটতম 1000-এর গুণিতক সংখ্যাটি, গুণিতকে পূর্ণ সংখ্যাটি হচ্ছে এখানে 0, 0, 0, 0, 0, 5, অর্থাৎ একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, 5 লক্ষ। তাহলে এই সংখ্যাটির নিকটতম 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যাটি হলো 5 লক্ষ। তাহলে এইগুলি হলো 1 নম্বরের যে 5টি প্রশ্ন, 1 নম্বরের 5টি প্রশ্ন হয়ে গেল, আলোচনা করা হলো। এই অঙ্কগুলি কিন্তু
ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে অনুশীলন করবে। তারপর 2 দাগের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে 2টি করতে হবে। তাদের নম্বর হচ্ছে 2 × 2 = 4। 1 দাগের অঙ্কটি দেখো, সরল করো। সরল করো অঙ্কটি 3/8 ভাজিত 2/3, এর 1/9, এর 1/16। এর কথাটির মানে আমরা জানি গণিতের ভাষায় গুণ, তাহলে সবার প্রথম এর কাজ হয়, কারণ সরল করার নিয়ম হচ্ছে সেই যে নিয়ম আমরা শিখেছি ক্লাস 3 থেকে, সেই নিয়মে কিন্তু করতে হবে। বদমাস, এই বদমাস হচ্ছে সরল করার নিয়ম, অর্থাৎ প্রথমে ব্র্যাকেট, তারপরে এর, তারপরে ভাগ, গুণ, যোগ, শেষে বিয়োগ। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু ব্র্যাকেট নেই, তাহলে প্রথমে এর কাজটা হবে এর কাজ, এর মানে গুণ, তাহলে প্রথমে এটি গুণ হবে, তারপর সেটির সাথে এইটি গুণ হবে, তারপর শেষে এটি ভাগ করে দিতে হবে। ঠিক আছে, এই বদমাস নিয়মটি কিন্তু খুব সহজভাবে এবং সুন্দরভাবে দেখে রাখবে, তারপর সরল করার অঙ্ক কিন্তু করতে কোনো সমস্যা হবে না। এইবার চলে আসি 2 দাগের 2 অঙ্ক। 2টি সংখ্যার গসাগু 8 এবং লসাগু 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? তাহলে দেখো, লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে। আমরা জানি 2টি সংখ্যার লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটির গুণফল প্রথমে পেয়ে যাব। এই যে গুণফল পাবো 8 × 280, এটা গুণিত করেই রেখে দেবো, কারণ গুণ করার দরকার নেই। তাহলে সেখানে লিখব লসাগু গুণিত গসাগু সমান 8 × 280, অতএব সংখ্যা দুটির গুণফল সমান 8 × 280। এবার একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। তাহলে 8 × 280 গুণফল পেয়েছিলাম, ভাজিত 56। এবার কাটাকাটি করে একটু ছোট করে দিলাম, 8 এবং 56 কেটে গেলে কীরকম আসে? গুণফল পেয়েছিলাম 8 × 280, একটি সংখ্যা 56 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত আসবে? 8 × 7 = 56, 7 দিয়ে এটা কাটলে 4 × 7 = 28 সমান 40। খুব সহজেই পেয়ে গেলাম একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি 40। তারপরে দেখো 3 দাগের, রবির বর্তমান বয়স x বছর। 5 বছর পর, এটা 5 বছর, এখানে পূর্ণচ্ছেদ, 5 বছর আগে তার বয়স কত ছিল? 10 বছর পরে তার বয়স কত হবে? তাহলে তার রবির এখন বয়স হচ্ছে x বছর, 5 বছর আগে তার বয়স 5 বছর কম ছিল। তাহলে 5 বছর কম কিভাবে হিসাব করব? x - 5 বছর। তাহলে 5 বছর আগে রবির বয়স ছিল x - 5 বছর। এবার এখন বয়স x বছর, 10 বছর পরে রবির বয়স কত হবে? 10 বছর পরে আরও বাড়বে, অর্থাৎ x + 10 বছর। অতএব 10 বছর পরে রবির বয়স হবে x + 10 বছর। ঠিক আছে, এই যে 2 দাগের অঙ্কগুলি 2 নম্বরের, এগুলি কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর দেখো 3 দাগে চলে এসো। 3 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 নম্বর করে থাকে, এক একটি, 3 × 2 = 6 নম্বর। প্রথম প্রশ্ন দেখো, এখানে একটি সংখ্যা আছে, প্রথমে 2, 3, 4, 5, 6, 7, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে? তাহলে প্রথমে 835 দিয়ে এটিকে ভাগ করতে হবে। ভাগ করার পর দেখা গেল ভাগশেষ আছে। যদি ভাগশেষ না থাকে তাহলে তো সংখ্যাটি 835 দ্বারা বিভাজ্য হবেই, কিন্তু যেহেতু বলেছে এর সাথে কোনো সংখ্যা যোগ করতে হবে, তার মানে কিছু না কিছু ভাগশেষ থাকবে। 835-এর থেকে অবশ্যই কম সেটি। 835 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষ থাকলো, সেই ভাগশেষ যদি না থাকতো তাহলে কিন্তু 835 দ্বারা বিভাজ্য হতো। তাহলে যদি বলে কত বিয়োগ করলে, তাহলে সেই ভাগশেষটি বিয়োগ করলে আমরা পেয়ে যেতাম, কিন্তু এখানে বলেছে কত যোগ করলে। তাহলে কি হবে? যেই ভাগশেষ থাকবে 835 থেকে সেটি বিয়োগ করে দেবো, যে বিয়োগফলটি পাবো সেইটি হবে উত্তর। অর্থাৎ সেই সংখ্যাটি যদি যোগ করে দিই তাহলে 835-এর সমান হয়ে যাবে, 835 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে 835 দ্বারা বিভাজ্য হতে গেলে সেই তত সংখ্যাটি যোগ করতে হবে। তাহলে কি করলাম? আবার একবার বলছি, প্রথমে ভাগ করে দেবো 835 দিয়ে,
ভাগ করার পর যে ভাগশেষটি থাকবে 835 থেকে সেইটি বিয়োগ করে দেবো, তাহলে যেটি পাবো সেইটি হচ্ছে উত্তর। অর্থাৎ সেই সংখ্যাটি 835-এর সঙ্গে সেই সংখ্যাটি এইটার সঙ্গে যোগ করলে 835 দ্বারা বিভাজ্য হবে, কারণ সেই সংখ্যাটি যদি এর সাথে যোগ করি 835-এর সঙ্গে সমান হয়ে যাবে। এরপর দেখো আর একটি সরল করাটি খুবই সহজ। এখানে আছে 1 মাইনাস 1/2 ভাজিত 2 মাইনাস 1/2 ব্র্যাকেটে 1/2 মাইনাস 1/3 মাইনাস 1/6, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। এইখানে অঙ্কটি আছে, অর্থাৎ এই যে এখানে আরেকটি মাথায় বন্ধনী আছে, এটাকে বলে রেখা বন্ধনী। প্রথমে কিন্তু এই রেখা বন্ধনীর কাজ করতে হয়। এই রেখা বন্ধনী যে এখানে আছে, এখানে মাইনাস 1/3 মাইনাস 1/6, কিন্তু এই দুটি প্রথমে করতে হবে, অর্থাৎ 1/3 এবং 1/6 বিয়োগ হবে। যেই সংখ্যাটি পাবো সেটি এখানে 1/2 এর পর লিখে দেবো। এটা সহজ, যদি এটা বিয়োগ করি 3 6 লসাগু 2 হয়ে যাবে, 3 দুগুণে 6 হলো, এখানে 2 হবে, 3 দুগুণে 6, এখানে 1, মানে 1/6। তাহলে এখানে পেয়ে যাবো 1/2 মাইনাস 1/6। এবার এইটি প্রথমে বিয়োগ করব, তারপর 1/2 এর সঙ্গে গুণ করব, তারপর 2 থেকে বিয়োগ করব, দ্বিতীয় বন্ধনী উঠে যাবে, ভাগটা আবার গুণ হয়ে ওদিকটা উল্টে যাবে, ভাগটা গুণ করলাম, করার পর তৃতীয় বন্ধনী উঠলো, তারপর 1 থেকে সেটা বিয়োগ করে দিলাম। খুবই সহজ অঙ্ক, ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপর চলে এসো 3-এর দাগে। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বারে ঘুরবে? তাহলে এখানে বলা আছে যে একটি চাকার পরিধি 14 ডেসিমিটার, আরেকটি চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে, এই যে এরকম টাইপের যদি ভাষা থাকে, কমপক্ষে, হ্যাঁ, কমপক্ষে কথাটা থাকলেই আমরা জানি যে সেটা লসাগু করতে হয়। তাহলে এখানে কি হবে? লসাগু। যদি বলে সবচেয়ে বেশি, তখন গসাগু করতে হয়। তাহলে এখানে 14 ডেসিমিটার এবং 35 ডেসিমিটার লসাগু করে দিলেই কতটা পথ গেলে পূর্ণ সংখ্যক বারে ঘুরবে আমরা সেটা পেয়ে যাব। তাহলে 35 এবং 14 লসাগু করে দেব, কত ডেসিমিটার হবে পেয়ে যাব। তারপরে দেখো 4-এর দাগে, যে হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুত রাখা আছে। 150 কিগ্রা আটা মজুত রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে এবং 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে? তাহলে দেখো 20 জন ছাত্র ছিল, 30 দিনের জন্য 150 কিগ্রা আটা। তাহলে 20 জন ছাত্র যদি থাকে, 30 দিন তারা খাবে 150 কিগ্রা আটা। এটা হচ্ছে ঐকিক নিয়মে করবো অঙ্কটা। এইবার 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে, তাহলে কত কিগ্রা আছে? 150 থেকে 30 বিয়োগ করে দিলাম, তাহলে 120 কিগ্রা আটা আছে। 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, তাহলে কতজন ছাত্র থাকলো? 20 থেকে 5 চলে গেল, মানে 15 জন ছাত্র থাকলো। এই যে অবশিষ্ট 15 জন ছাত্র আর যে অবশিষ্ট আটা, তাতে কতদিন চলবে সেটা হিসাব করতে হবে। তাহলে এই দিন সংখ্যাটা সবার শেষে লিখব। আমরা প্রথমে কি লিখি? গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে লিখব ছাত্র সংখ্যা, তারপর হচ্ছে আটার পরিমাণ, ছাত্র সংখ্যা ব্র্যাকেটে লিখে দেবো জন, আটার পরিমাণ কিগ্রা, তারপর সময় ব্র্যাকেটে লিখে দেবো দিন। এবার প্রথমে হচ্ছে 20 জন ছাত্র, 150 কিগ্রা আটা, 30 দিন চলবে, হয়ে গেল প্রথম ছক। দ্বিতীয় ছকে কী লেখা হবে? দ্বিতীয় লাইনে এখন আর আছে 15 জন ছাত্র, আটা আছে 120 কিগ্রা, কতদিন চলবে? ওইখানে জিজ্ঞাসার চিহ্ন। এইবার আমরা এটিকে ঐকিক নিয়মে যেমন করি, যে 20 জন ছাত্রের 150 কিগ্রা আটা 30 দিন চলে, একজন ছাত্রের একদিনে 1 কিগ্রা আটা কতদিন চলবে, আর 15 জন ছাত্রের 120 কিগ্রা আটা কতদিন চলবে। এটা এবার ঐকিক নিয়মে আমরা যেভাবে সমস্যাটি সমাধান করি সেইভাবে হিসাব করে তার সমাধান করে দেবো। খুব সহজেই অঙ্কটি হয়ে যাবে। এইভাবে এই কয়েকটি অঙ্ক কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে,
ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ অঙ্ক, সুন্দরভাবে প্র্যাকটিস করবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে এবং অঙ্কগুলি ভালোভাবে প্র্যাকটিস করে পরীক্ষা ভালোভাবে দিবে।